প্রত্যুত্তরে মুস্কি হাসল উৎমি। কথাগুলো শুনে আনন্দের চোখে অশ্রু জমল তার। নিজের কথা শেষ করে জেবা চলে গিয়েছে নিচে। তার মিনিট দেক বাদে ভেতরে এলো তৈমুর। গোসল শেষে সে বাইরে গিয়েছিল কয়েকদিনের জন্য আশফাককে ছুটি দিতে। স্ত্রীকে এভাবে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে শুধালো, কি ব্যাপার, রোবটের মতো দাঁড়িয়ে আছো কেন? এ নিয়ে কিছুক্ষণ আগে বললে দাঁড়িয়ে থাকতে তোমার কষ্ট হয়। ধ্যানভঙ্গ হলো উৎমির। আলগোছে চোখের পানি মুছে মুখশ্রীতে কৃত্রিম রাগ ফুটিয়ে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কাণ্ড কারখানা দেখছি। ডক্টর পই পই করে আমাদের দুজনের সামনেই তো বলে দিল আগামী 6 মাস মাতৃ দুগ্ধ ব্যতীত আর কিছুই দেয়া যাবে না ওদের। তাহলে আপনি বেবি ফুড কেন এনেছেন? তৈমুর দোলনার কাছে চলে এলো। পকেটে হাত গুজে ঘুমান্ত বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, এসব আমি গতকাল এনেছিলাম, কিন্তু ডাক্তার জানালো আজ। আমার কি দোষ? না জিজ্ঞেস করে আনতে গেলেন কেন? এখন এসব তো নষ্ট হয়ে যাবে। মেয়াদ না দেখে কিনে এনেছি নাকি? এখনো 1.5 বছরের মেয়াদ আছে। প্যাকেট না খুলে নিরাপদ কোনো স্থানে রেখে দিলেই হবে। বোকাও তুমি, বুঝে না। দীর্ঘশ্বাস ফেলল উৎমি। কথা না বাড়িয়ে আলমারি থেকে পোশাক নিয়ে বাথরুমের দিকে হাঁটা ধরল। তৈমুর পেছন থেকে প্রশ্ন ছুড়ল, একসঙ্গে দুটোকে করে নিবে কিভাবে তুমি? উৎমি যেতে যেতেই উত্তর দিল, একজন একজন করে নেবেন। তা কি করে হয়? আমি হচ্ছি বাবা। বাবা হয়ে নিজের সন্তানদের মধ্যে বৈষম্য কিভাবে করে? একজনকে করে নিলে অপরজন যদি কষ্ট পায়? কষ্ট পেলে ওদের রেখে ওদের মাকে কোলে নিয়ে বসে থাকবেন। বলেই সশব্দে বাথরুমের দরজা আটকে দিল উৎমি। তৈমুর থমথমে মুখে তাকিয়ে রইল সেদিকে। সকাল থেকে ঘটা করে বাড়িতে রান্নাবান্নার আয়োজন শুরু হয়েছে। বাড়ির বউয়েরা নাস্তা সেরেই রন্ধনশালায় হয়ে গিয়েছে ব্যস্ত। নতুন বংশধরদের আগমনে বাড়িতে এলাহি কাণ্ড বাঁধিয়েছেন শাহানা। মঈনুদ্দিন তুরাককে দিয়ে গতকালই নিকটীয় আত্মীয় থেকে শুরু করে 2 ছেলে শ্বশুরবাড়ির সকলকে আমন্ত্রণ জানিয়েছেন ফুলকুঞ্জে। সেই উপলক্ষে জেবা, মালতী ফুফু, করবি, সূচি মিলে রান্নার দিকটা সামলাচ্ছে। দুপুরে এখানেই তো সবাই খাবে। উৎমি বিশ্রামে আছে। বাচ্চাদের কান্নাকাটির শব্দে সেই ভোরে ঘুম ভেঙেছে তার। আধবোঝা চোখে তাকিয়ে দেখে পাশে তৈমুর নেই। 2 দোলনার মাঝখানে দাঁড়িয়ে ঝুনঝুনি নাড়িয়ে ছেলে মেয়েদের কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু তার কোনো কাজে ছেলে মেয়েদের কান্না থামার নাই। বেচারা যে তাদের কোলে নিয়ে একটু ঘুরবে তাও সম্ভব নয়। 2 ছোট ছোট বাচ্চাকে তার একার পক্ষে কোলে নেওয়া অসম্ভব। স্বামীর কাণ্ড দেখে উৎমি হতবাক। জিজ্ঞেস করে, কি করছেন আপনি? তৈমুরের প্রচেষ্টা থামল না। নিজের কাজ করতে করতেই বলল, কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু থামছি না। ওই কান্না থামানো আপনার পক্ষে সম্ভব নয়। ওদের খিদে পেয়েছে। একটা একটা করে বিছানায় শুয়ে দিয়ে ঘর থেকে বেরোন। আমি বের হব কেন? বউ আমার, বাচ্চা আমার, অথচ আমি বেরিয়ে যাব? ভেতরে ভেতরে লজ্জায় ফেটে পড়ল যেন উৎমি। কিন্তু সেই লজ্জা বাহ্যিকভাবে প্রকাশ না করে চোখ রাঙিয়ে তাকাতেই ভড়কে গেল তৈমুর। কথা বাড়ালো না আর। বিছানার মাঝখানে বাচ্চাদের পাশাপাশি শুয়ে দিয়ে যেই ঘর সেই ঘর থেকে সে বের হলো। তারপর বাগানে বড় ভাইয়ের সাথে দেখা হতেই তাকে বগল দাবা করে সঙ্গে নিয়ে বাজারে চলে গিয়েছিল তুরাক। বেলা বাড়তেই ধীরে ধীরে বাড়িতে আগমন ঘটতে লাগলো অতিথিদের। সর্বপ্রথম এসে উপস্থিত হলেন জেবার বাবা মা। তারপর একে একে উৎমির বাবার বাড়ির সবাই, সাথে তিথিয়া আর তার মেয়েরাও। বাড়ির কোনো অনুষ্ঠানে এখন আর শামীমকে আমন্ত্রণ জানানো হয় না। এ এলাকায় পা দেওয়ারই জন্য নিষিদ্ধ। সামান্য লালসায় বেচারা একুল ওকুল সবই হারিয়েছে, সাথে হারিয়েছে এত বছরের প্রাপ্য সম্মান। যেবার কথায় তৈরি হয়ে বাচ্চাদের নিয়ে অন্দরমহলে এসে বসেছে উৎমি। রিক্তকে শাশুড়ির কোলে দিয়ে রিনিতা এসে একজন একজন করে দুজনকেই কোলে নিয়ে আদর করলো বেশ কিছুক্ষণ। নিজের দুটো বাচ্চা সামলে হাসপাতালে আর ননদকে দেখতে যেতে পারেনি শেষে তাইবাকে কোলে নিয়ে কোনোই দিয়ে আলতো করে ননদকে গোতা মেরে ফিসফিসিয়ে বলল, ননদিনী, তুমি তো ছক্কা মেরে দিয়েছো। একসাথে দুটো সামলাবে কিভাবে? হাসল উৎমি। তার মতোই ফিসফিস করে বলল, তোমরা তো আছোই, বড় করার দায়িত্ব তোমাদের। হাসি চওড়া হলো রিনিতার। বলল, তাহলে এক কাজ করলে কেমন হয়? বড় হলে তোমার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। ভবিষ্যতে মনের মতো পুত্রবধূ পাবো কিনা তারও তো কোনো নিশ্চয়তা নেই। বিপরীতে শব্দ করে হেসে উঠল উৎমি। উৎসবনের পাশে এসে বসল। ননদ বাবির হাসাহাসি দেখে ভুরু কুচকে শোধালো, কি নিয়ে হাসছো তোমরা? রিনিতা হাস্যোজ্জ্বল মুখে উত্তর দিল, কি আবার, তোমার ভাগ্নিকে আমার পুত্রবধূ বানানোর পাকা কথা চলছে, তাই নিয়েই। তুমিও না রিনি, পারো বটে। মৃদু হেসে বলল উৎস। রিনিতা তায়াবাকে নিয়ে চলে গেল বাকি বাচ্চাদের দিকে। উৎসবনের উদ্দেশ্যে এবার নিচু স্বরে বলল, ওষার কেসটা আমরা জিতে গেলাম রে উৎমি। উৎমির চোখ জোড়া চকচক করে উঠল। অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি?
তৃপ্তির হাসি হেসে উপর নিচ মাথা নাড়ালো উৎস। সব প্রমাণ আসামিদের বিরুদ্ধে যাওয়ায় আদালত উৎসদের পক্ষে রায় দিতেই বাধ্য হয়েছে। তনি ঘুরে ঘুরে ফুফাতো ভাই বোনদের দেখতে ব্যস্ত। রিক্ত হাঁটতে না পারলেও বসতে অবশ্য ঠিক পারে। হামাগুড়ি দিয়ে ছুটে চলে এ ঘর থেকে ও ঘর। মাঝে মধ্যে অস্পষ্ট উচ্চারণে ডেকে ওঠে পাপ্পা পাপ্পা, তাতা, আম্মা। তার উচ্ছ্বাসের যেন শেষ নেই। একবার ও মায়ের তো, আর একবার তাইবার দিকে হাত বাড়িয়ে আউ আউ শব্দ করতে করতে মাথা দোলাচ্ছে। তাদের সাথে সঙ্গ দিয়েছে জোহান, ওরি, মিলি। তনিকে ভাব দেখিয়ে বলছে, এই দেখো, এটা আমার বোন আর এটা হচ্ছে আমার ভাই। এবার থেকে আমি ওদের সাথেই খেলবো, তোমাদের আর লাগবে না। তনিও কম চায় না। কোমরে দু হাত গুজে রিক্তকে কোলে নিয়ে বলল, আর এটা আমার ভাই। বিকালের সোনালি রোদে গাছের সবুজ পাতা ঝিলমিল করছে। সেই রোদ গায়ে মেখে এ গাছ হতে ও গাছ দাপড়ে বেড়াচ্ছে কয়েক জোড়া চড়ুই পাখি। বারান্দায় বসে মনোযোগ দৃষ্টিতে সেসব দেখছে উৎমি। হাতে তার বেগুনি রঙের ডায়েরি আর একটি কলম। আজ অনেক দিন বাদে সে লিখতে বসেছে। অসমাপ্ত ডায়েরির পাতা সমাপ্ত করার ইচ্ছে জেগেছে মনে। এটা সেই ডায়েরির যেথায় অর্ধেক জুড়ে রয়েছে শুধু বেদনা, অবহেলার, বিচ্ছেদের কাব্য। দুপুরে ভোজন শেষে আমন্ত্রিত অতিথিরা বিদায় নিয়ে চলে গিয়েছে। যাওয়ার আগে দিয়ে গিয়েছে বাচ্চাদের বুক ভরা দেওয়া। তারা যেতেই তৈমুর ছেলে মেয়েদের দিয়ে এসেছে মায়ের ঘরে। এই ফাঁকে খুব করে নিজের একাকিত্বকে উপভোগ করছে উৎমি। আঁখি পল্লবে ভেসে উঠছে পুরনো সব স্মৃতি। ফুলকুঞ্জে বধূ বেশে পা রাখার দিন থেকে শুরু করে বর্তমান মুহূর্ত সব দ্রুত হাতে লিখে ফেলল সে। বড় বড় কদম ফেলে কোথা থেকে যেন এসে হাজির হলো তৈমুর। গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তুমি চাকরিটা ছেড়ে দিয়েছ? হ্যাঁ। হঠাৎ এমন সিদ্ধান্ত? কিন্তু কেন? উৎমি নড়ল না। নিজের মতো করেই ডায়েরির শেষ পৃষ্ঠে সে গটগট করে কিছু লিখে হাত ছাড়ল। মাটির উপর বিস্তর ডালপালা ছড়িয়ে চাড়িয়ে থাকা জারুল গাছটির দিকে হাপ না আপনি তার দৃষ্টি গিয়ে স্থির হলো। খেয়াল করলো গাছে নতুন ডাল গজিয়েছে, যা বারান্দার শেষ প্রান্তের দেয়াল চুই চুই। সবুজ পাতার চেয়ে বেগুনি ফুলের সংখ্যাই তাতে বেশি। হাত বাড়িয়ে ফুল ছিঁড়ল উৎমি। শান্ত স্বরে প্রত্যুত্তর করল, আমি মনোযোগ দিয়ে সংসার করতে চাই, ভালো মা হতে চাই, তাই চাকরি ছেড়ে দিয়েছি। অবাক নয়নে স্ত্রীর গা ছাড়া হাব ভাব তাকিয়ে তাকিয়ে দেখে তৈমুর। শুধায়, চাকরি করে ভালো মা হওয়া যায় না, সংসারে হওয়া যায় না? কিন্তু এতদিন তো চাকরি করে তুমি সংসার করেছো। মা হওয়া যায়, সংসার করা যায়, কিন্তু ভালো মা বা সংসারী বউ হওয়া যায় না। যা আমি এই কয়েক মাসে খুব ভালো করেই উপলব্ধি করেছি। কাক ডাকা ভরে উঠে রান্নাবান্না সেরে অফিসে ছুটলে বাচ্চাদের সময় দিব কখন আমি? ক্লান্ত দেহ নিয়ে অফিস থেকে বাড়ি ফিরে সবার পছন্দ অপছন্দ দেখতে গিয়ে বাচ্চাদের মনটা বুঝবো কখন? একজন সন্তানের জীবনে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি। মায়ের সাথে ছেলে মেয়েদের দূরত্ব তৈরি হলে তাদের মানসিক বিকাশে সমস্যা হয়, বেসিক শিক্ষায় ঘাটতি হয়, একাকিত্বে ভোগে তারা, যা আমার চেয়ে ভালো হয়তো কেউ জানে না। তাই আমি চাই না আমার সন্তানরা কখনো একা অনুভব করুক। আমি কখনোই চাই না তারা ভুল মানুষের সঙ্গে জড়িয়ে যাক, ভুল রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হোক। চাই না কখনো দুঃখ পেলে বিশ্বস্ত কাঁধের অভাবে তারা আফসোস করুক। আমি চাই ভালো মা হতে, আর তার জন্য এই চাকরি ছাড়াটা ছোট্ট একটা ত্যাগ। মায়ের এমন ছোটখাটো আত্মত্যাগ কতই তো করে, তাই না? এটা তোমার শখ ছিল, কিন্তু আমার সংসারের জন্য আজ তোমার শখ এভাবে। কথাটিকে সমাপ্ত করতে দিল না উৎমি। এগিয়ে এসে স্বামীর মুখোমুখি দাঁড়ালো। ঘোলাটে দৃষ্টিতে চশমার ওপাশে বন্দি সরল পুরুষালী চোখে তাকিয়ে কোমল স্বরে বলল, আপনার জন্য নয়, আমি নিজের জন্যই চাকরিটা ছেড়েছি তৈমুর সাহেব। আর হ্যাঁ, চাকরিটা আমার শখ ছিল না, বরং চাকরিটা ছিল আমার বেঁচে থাকার অবলম্বন, নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করার একটা হাতিয়ার, স্বাধীন মুক্ত পাখির মতো উড়ে বেড়াবার একটা মাত্র সুযোগ, যা আমার জীবনে আর প্রয়োজন নেই। এখন তো আমার আপনি আছেন, দুটো জীবন্ত ফুল আছে যার ভেতরে আলাদা স্বাধীনতার কোনো প্রয়োজন বোধ করছি না আমি সুখ আর শান্তি চাই। যেচে এত দায়ভার কাঁধে নেওয়ার ইচ্ছে আমার নেই আর। এসবে আমি খুব টায়ার্ড। কথাটুকু সমাপ্তি টেনে চমৎকার হাসল উৎমি। হাতের বন্ধ ডায়েরিটা তৈমুরের হাতে ধরিয়ে দিয়ে খোলা চুলায় খোপা বাঁধতে বাঁধতে দরজার দিকে পা বাড়ালো। বলে গেল, আপনার টাকা মানেই তো আমার টাকা। শাশুড়ি আম্মা বলেছেন স্বামীর টাকা পয়সার হিসেব রাখতে, তাই পরের মাসের স্যালারি চুপচাপ আমার হাতে তুলে দিবেন বলে রাখছি। যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করব। তৈমুর তার যাওয়ার পথে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। হেজান এক অন্য উৎমি, যে আর শুধু নিজেকে নিয়ে ভাবে না, কথায় কথায় রাগ দেখায় না। স্থির ধরিয়ে দিয়ে যাওয়া ডায়েরিটার পানে তাকাতেই ভুরুযুগলের মাঝখান কুচকে গেল তৈমুরের। ডায়েরিটা সে চিনে, যার অর্ধেক জুড়ে স্ত্রীর জীবনের বিষাদময় গল্প। তারপর থেকে পড়া শুরু করলো তৈমুর। কুচকে যাওয়া ভ্রু ধীরে ধীরে সমান হতে লাগলো।
ডায়েরির ভাবধারার বদল ঘটেছে, যেখানে সবটা জুড়ে এখন শুধু সুখ, ভালোবাসা, মান, অভিমান আর তৈমুর। শেষ পাতে এসে থমকে গেল তৈমুর, দৃষ্টি আটকে গেল একটি লেখায়। প্রিয় তৈমুর সাহেব, আপনাকে ভালোবাসি। যতটা ভালোবাসি ওই মেঘাচ্ছন্ন আকাশকে, তার থেকেও বেশি ভালোবাসি, জারুল ফুলের চেয়েও বেশি। আপনি আমার গল্প নন, আপনি আস্ত পরিপূর্ণ এক কাব্য, যার সূচনা আছে কিন্তু সমাপ্তি নেই। অধরে এক চিলতে হাসি ফুটে উঠল তৈমুরে। দ্রুত কদম ফেলে ছুটে এলো সে কক্ষের বাইরে। রেলিং ধরে নিচে তাকাতেই দেখা মূল্য প্রিয় নারীর। পরনে তার বেগুনি রঙের শাড়ি, মেঝের সাদা টাইলসে গড়াগড়ি খাওয়া, আঁচল জুড়ে রং তুলিতে বোনা শুভ্র ফুলের কাজ, চুলের খোপায় আস্ত কয়েক জারুল ফুল। হঠাৎ করেই তৈমুরের মনে হলো সে যেন সাধারণ কোনো নারী নয়, বরং সে হচ্ছে এক জারুল কন্যা। স্থানটি থেকে সেই জারুল কন্যার অদৃশ্য হওয়া পর্যন্ত এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে রইল তৈমুর। সিঁড়ির দিকে কদম ফেলে বন্ধ ডায়েরির উপরে গোটা গোটা অক্ষরে লেখাটা বিড়বিড় করে পড়ল। জারুল ফুলের কাব্য, যে কাব্য মানুষ্য জীবনের প্রতিচ্ছবি, যাতে রয়েছে ভুল, ফুল, হিংসা, বিদ্বেষ, রেষারেষি, আছে পূর্ণতা, ভালোবাসা, বিশ্বাস এবং অবিশ্বাসের লীলা খেলা, যার সমাপ্তিতে কারো জীবন হয়ে উঠেছে দুর্বিষহ, আবার কারো বা জারুলের মতো স্বচ্ছ সুন্দর। অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়, অন্যের অনিষ্ট চাইলে নিজের অনিষ্ট হয়। হিংসা, লোভের ফল মৃত্যু, ভালোবাসার বিনিময়ে শুধু ভালোবাসা দিই। বেগুনি কারো জন্য সুখ, আবার কারো জন্য দুঃখ বয়ে আনে।